বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি সারল টাইগাররা। সেন্ট ভিনসেন্টের উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক। সমীকরণের জটিলতা এড়িয়ে সুপার 8 নিশ্চিতে জয়ই লক্ষ্য। সুপার 8-এর পথ মসৃণ, তবুও নেই স্বস্তি। টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তা চরমে। সাকিব রানে ফেরায় আত্মবিশ্বাসী সাবেকরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8 নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ভোরে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস ছিল টাইগাররা। দলের 2-1 জন রানের মধ্যে না থাকলেও তাদের পাশেই আছে দলের বাকি সবাই। নেপাল ম্যাচে তারা রান ফিরবে এমন বিশ্বাস পেসার তানজিম সাকিবের। আর্নেস্টভিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ ভোর 5:30টায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আর্নেস্টভিল স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি। সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে ম্যাচটা ফ্লাড লাইটে হলেও টাইগারদের অনুশীলন সেশন কেন সকালে, সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব, মাহমুদুল্লাহ, তাসকিন ও লিটন। গেল ম্যাচে 7 বলে 14 রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ হাথুরু সিংহে। নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ। অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না। বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা। তারপরও টিমমেট, কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা। তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 জন রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস। এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না, একদিন ও খেলে দেবে, একদিন আমি খেলে দেবে, এরকম। তো আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে। নেপালকে নিয়ে হয়তো 2 দিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায়। অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেস থেকেই যা স্পষ্ট ছিল। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো। ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারের পর অনুশীলন করেনি নেপাল। সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাচটা। নিজের দল নিয়ে গর্বিত কোচ চেষ্টা করতে চান জয় দিয়ে। টি-20-তে 2 দলের একবারই দেখা হয়েছে, সেটাও 10 বছর আগে চট্টগ্রামে। বাংলাদেশ সুপার 8-এ 1 পা দিয়েই রেখেছে, তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু। তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাচ ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার 8-এ। তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও। শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আর্নেস্টভিল স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন উইকেট। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যেখানে সুবিধা পাবেন ব্যাটাররা। সেন্ট ভিনসেন্ট থেকে পিচ রিপোর্ট, সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। সেন্ট ভিনসেন্টের আর্নেস্টভিল স্টেডিয়ামে পা রেখেই সরাসরি উইকেট দেখতে চলে গেলেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। কথা বলেছেন পিচ কিউরেটরের সঙ্গেও। কিছুটা সময় নিয়ে দেখলেন বাংলাদেশ নেপাল ম্যাচের উইকেট। ধারণা নিয়েছেন কেমন আচরণ হতে পারে মহা গুরুত্বপূর্ণ ম্যাচটার 22 গজের। এরপর নিজের সহকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে নিলেন লঙ্কান মাস্টারমাইন্ড। আগের 2 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আলাদা 2 পিচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে তাই আবারও আলোচনায় উইকেট, কারণ ফ্লাড লাইটের আলোতে বাংলাদেশ নেপাল ম্যাচটা হবে নতুন এক পিচে। প্রোটিয়া নেপাল ম্যাচে স্পষ্ট আধিপত্য ছিল স্পিনারদের। 14 উইকেটের 13টাই নেন স্পিনাররা। অবশ্য বিশ্বকাপে এখন পর্যন্ত বোলিংটাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে। প্রতিটি ম্যাচেই বোলারদের পারফরমেন্স ছিল প্রশংসা পাবার মতো। অন্য দলের সঙ্গে ব্যবধানটাও গড়ে দিয়েছেন তারাই। পেসারদের পাশাপাশি ঋষাদের লেগ স্পিন যোগ করেছে ভেরিয়েশন। বিশ্বকাপে 3 ম্যাচে 12.5 গড়ে যিনি এখন পর্যন্ত নিয়েছেন 7 উইকেট।
বিশ্বকাপে এখন পর্যন্ত অধিকাংশ ম্যাচই হয়েছে লো স্কোরিং, যা নিয়ে বেশ সমালোচিত আইসিসি। আর্নেসভিলে এই জন্যই হয়তো বাংলাদেশ নেপাল ম্যাচে ভিন্ন উইকেট ব্যবহার করতে যাচ্ছে আয়োজকরা। আগের ম্যাচের তুলনায় যেখানে কিছুটা হলেও রানের দেখা পাওয়া যাবে, অন্তত তানজিম সাকিবের কথায় তারই আভাস। যদি সেম উইকেটে খেলা হয়তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাট অল স্পিন, কিন্তু আমরা খেলতেছি টোটালি ডিফারেন্ট একটা উইকেট, ফ্রেশ একটা উইকেট। উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ হোক কিংবা যুক্তরাষ্ট্র, চলতি বিশ্বকাপে উইকেট যেন বড় এক ধাঁধার নাম। এই আর্নেসভিল স্টেডিয়ামেও যে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, দুটোতেই উইকেট আচরণ করেছে ভিন্নভাবে। বাংলাদেশ নেপাল ম্যাচটাও অনুষ্ঠিত হবে নতুন একটা উইকেটে এবং খেলাটা হবে রাতের আলোতে, যার কারণে নেপালের বিপক্ষে একাদশ সাজাতে কিছুটা কৌশলী হতেই হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। আর্নেসভিল স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে সুপার 8-এ বাংলাদেশকে ভালো করতে হলে প্রয়োজন সাকিবের পূর্ণ রিদম, সঙ্গে টপ অর্ডারের রানে ফেরাটাও গুরুত্বপূর্ণ হাতুড়ু বাহিনীর জন্য। একের পর এক ব্যর্থতা, অফর্ম, হতাশা আর সমালোচনা বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলের সঙ্গী ছিল এগুলোই। তবে প্রথমে শ্রীলঙ্কা, এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে জয়। প্রোটিয়াদের সঙ্গেও লড়াইটা করেছে সমানে সমান। ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাওয়াও শুধুই সময়ের অপেক্ষা। দলটা এখন বড় স্বপ্ন দেখাচ্ছে সবাইকে, যদিও সুপার 8-এর মঞ্চে টাইগারদের মাথা ব্যথার কারণ হতে পারে টপ অর্ডারের অফর্ম। তিনজন ব্যাটসম্যান খুবই ভালো করছে। আমি বলবো তিনজনের মধ্যে তামিম জুনিয়রের অ্যাটিটিউড খুবই ভালো, উপর থেকে খুবই ভালো স্ট্রাইক রেট, এবং সাথে তৌহিদ হৃদয় খুবই ভালো কন্টিনিউ করে আছে। এখন বাকি যে আরও দুজন খেলোয়াড়ের কিন্তু অফ ফর্ম আছে, শান্ত এবং লিটন দাসে। সেই জায়গা থেকে যদি টপ অর্ডার থেকে যদি আপনি ভালো রান করতে পারেন, তাহলে আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো। তাসকিন, মুস্তাফিজ, তানজিম বিশ্বকাপের 3 ম্যাচই আস্থার প্রতিদান দিয়েছেন টাইগারদের এই 3 পেসার। এতটাই ভালো করেছেন যে ইনজুরিতে ছিটকে যাওয়া শরীফুল ফিট হয়েও সুযোগ পাচ্ছেন না একাদশে। ঋষাদ আসরের প্রতি ম্যাচে দলের জয়ে রাখছে বড় অবদান। সুপার 8-এও এই ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই বিশ্বাস পাইলটের। বোলিং ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকে ভালো বল করছে। আপনি যদি কাকে থুয়ে কাকে বাদ দেবেন, আপনি তাসকিন বলেন, মোস্তাফিজ বলেন, সাকিব, যে তানজিম সাকিব, সেও ভালো বল করছে। শিওর যে যদি এইটা ধরে রাখতে অন্যান্য টিমগুলো কিন্তু একটু প্রেশারে পড়বে যে বাংলাদেশ আবার আসছে। 3 ম্যাচে 2 জয়, দ্বিতীয় রাউন্ডের পথ অনেকটা নিশ্চিত বাংলাদেশের। সোমবার নেপালের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণের বেড়াজাল ছাড়াই সুপার 8-এ জায়গা করে নেবে টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপে এ গ্রুপের গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া দুই দল আয়ারল্যান্ড আর পাকিস্তান। ম্যাচ শুরু আজ রাত 8:30টায়। প্রথম 2 ম্যাচে যুক্তরাষ্ট্র আর ভারতের বিপক্ষে অবিশ্বাস্য হারে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। বাকি যে সম্ভাবনা ছিল তাও ভেস্তে যায় ইউএসএ আর আইরিশদের ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ায়। সমালোচনায় জর্জরিত বাবর আজমরা অন্তত শেষ ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চাইবে। ইউরোর আরেক ম্যাচে 3-0 ব্যবধানে স্পেনের কাছে হেরে হতাশ ক্রোয়েশিয়ার ফুটবল ভক্তরা। অন্যদিকে নেচে গিয়ে নিজেদের প্রথম জয় উদযাপন করলে স্পেনের দর্শকরা। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির অলিম্পিক স্টেডিয়ামে বি গ্রুপের খেলায় আজকে ক্রোয়েশিয়া বনাম স্পেনের খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিরোপার দৌড়ে স্পেন কতটা চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। 3-0 গোল ডানি কারবাহাল, আলভারো মোরাতাদের যে দলটি আজকে যে ফুটবল শৈলী উপহার দিয়েছে, তাতে করে ক্রোয়েশিয়ার যে ফ্যানরা রয়েছে তারা নিশ্চিতভাবে কিছুটা হলেও হতাশ। We are not happy because we expect much more from Brozovic. Today was not our day. Some days it's off, some days it's good. অন্যদিকে স্পেনের দর্শক আজকে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে আজকের খেলা উপভোগ করেছেন। তাদের আশা আজকে যে ম্যাচে তারা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফুটবল শৈলী উপহার দিয়েছে, সেই ফুটবল শৈলীর যে ধারা সেটি পরের ম্যাচেও তারা অব্যাহত রাখবে। যারা ফুটবল ভক্তরা রয়েছে তারা অনেক আশা নিয়ে কিন্তু দূর থেকে তারা এসছে এবং তারা বলছে যে বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম তাদের জন্য অনেক বেশি সৌভাগ্য বয়ে এনেছে। It was an amazing day. We didn't expect it about it, but it was great. We are super happy. কম্পিটিটিভ ম্যাচ ছিল, বাট স্পেন ভালো খেলছে, অনেক এনজয় করছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন স্পেনের যারা ফুটবল ভক্তরা রয়েছে তারা নেচে গিয়ে আজকে এই জার্মানির বার্লিনের ফুটবল অলিম্পিক স্টেডিয়াম ত্যাগ করছেন। তাদের আশা পরবর্তী ম্যাচও
তাদের এই ধারা অব্যাহত থাকবে। তবে ক্রোয়েশিয়ার ফ্যান যারা রয়েছে তারাও নিশ্চয় দমে যাবেন না। তাদের আশা তাদের দল আবার নতুন করে ফিরে আসবে এবং পুরো উদ্যমে, এমনটাই প্রত্যাশা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নামিবিয়াকে হারিয়েও অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। ইংলিশদের চোখ ছিল অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচে। অজিদের নাটকীয় জয়ের শেষ পর্যন্ত সুপার 8 ইংলিশরা শীর্ষ 8 নিশ্চিত করতে কাল ভোরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এসব নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্বকাপ বিশেষ আয়োজন টাইম আউট। সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল এবং আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সুপার 8 বলা চলে, এখন পর্যন্ত নিশ্চিতই বলা চলে নেপালের বিপক্ষে ম্যাচ। কি মনে হচ্ছে? আপনি আসলে নেপালের নিশ্চয়ই লাস্ট ম্যাচটা দেখেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচের পরে কিছুটা হলেও কি বাংলাদেশকে সতর্ক থাকা উচিত কিনা? না, ওই ম্যাচ পরে 1 রানে নেপাল হেরেছে বলে যে সতর্ক থাকতে হবে তা না। প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। যদি নেপাল বাজাবেও হারতো তারপরেও সতর্ক থাকতে হবে। বিকজ নেপাল কিন্তু ওদের যে স্পিন অ্যাটাকটা চমৎকার স্পিন অ্যাটাক, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের উইকেটটা কী ধরনের উইকেট হচ্ছে সেটার উপর মনে হয় নতুন উইকেটে খেলা হবে। তো উইকেট সম্পর্কে তেমন একটা আইডিয়া কারোরই নেই। সো আমার মনে হয় যে উইকেটটার উপর ডিপেন্ড করবে এবং টসটা বড় একটা ফ্যাক্টর হবে। সাথে নেপালের যারা স্পিনার আছে তাদের কীভাবে খেলবে সেই প্ল্যানিংটা করে মাঠে যদি তারা তাদের মানসম্মত ব্যাটিং করতে পারে। আমার ব্যাটারদের এখানে বড় কাজ আছে কালকে খেলা নেপালের সাথে। যদি ব্যাটাররা ভালো স্টার্ট দিতে পারে আমাদের যে বোলিং লাইন আপ, তো আমরা মনে করি যে নেপালকে ইজিলি হারাতে পারবো। বাট আমাদের এই স্টার্টিংটা খুব চমৎকার হতে হবে। এবারের বিশ্বকাপে আমরা দেখছি যে লেগ স্পিনাররা একটা ভাইটাল রোল প্লে করছে। আমাদের যদি রিশাদের কথা বলি কিংবা আপনি নেপালের লামিচানে রয়েছে, তো এই জায়গাটায় বাংলাদেশকে আসলে ব্যাটসম্যানদের জন্য আসলে কতটুকু সতর্কতার বিষয় রয়েছে? আপনি যদি দেখেন সব কিছু কিন্তু ডিপেন্ড উইকেটের উপর। যেমন আজকে যে সকালে খেলা হয়েছে স্কটল্যান্ড অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু জাম্পাও বোলিং করেছে, তেমন একটা সুবিধা করতে হবে বিকজ উইকেটটা ফ্ল্যাট ছিল, ব্যাটসম্যানদের ফেভার ছিল। তো উইকেটের উপর ডিপেন্ড করে। উইকেট যদি টার্নিং না হয় বা যদি ফ্ল্যাট হয় সেক্ষেত্রে ইজিয়ার হবে। বাট একটু টার্নিং উইকেট হলে, স্লো উইকেট হলে সেক্ষেত্রে দুটো টিমেরই সমস্যা হবে। বাট সেখানে ব্যাটসম্যানদের মানে শর্ট সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে ওরা ভালো খেলতে এসেছে, তারা ভালো বোলিং করবে, সেটাকেই আমরা ইউটিলাইজ করতে হবে। সো সব কিছু ডিপেন্ড করছে। আমি আবারও বলবো যে ব্যাটার দেবে, বিকজ আমাদের ব্যাটাররা স্টার্টিংটা হবে লাস্ট ম্যাচ বাদে। তারপরে যদি লাস্ট ম্যাচ দেখেন আমাদের 2টি আর্লি উইকেট চলে গিয়েছে। সো আমার মনে হচ্ছে শান্ত রানে আসতে পারছে না। শান্ত যদি আসতে পারে সেটা অনেক কাজে দিবে, বিকজ ও যদি রান করে তাহলে কিন্তু আমাদের পরে ব্যাটসম্যানরা সুন্দরভাবে রান করতে, লিটনও তেমন একটা রান করতে পারছে না। সো এই দুজন যদি একজন ক্লিক করে তাহলে আমার মনে হয় যে ইজিলি আমরা তাদেরকে ধরতে হবে। এবং সাকিব যেই ফর্মে আছে, যে ব্যাটিংটা করছেন, সেটাকে যদি অব্যাহত রাখতে পারেন, সাথে মাহমুদুল্লাহ আছে, হৃদয় আছে। হৃদয় লাস্ট পিচে তেমন একটা শর্ট সিলেকশনটা যেটার জন্য উনি বোল্ড আউট হয়ে গিয়েছে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলি তারা যদি ওয়ার্কআউট করে আসে, হোমওয়ার্ক করে আসে, যদি মাঠে ভালোভাবে খেলতে পারে, আশা করি যে সবসময় ভালো খেলবে। বাট তাদেরকে এইগুলো মাঠে ইউটিলাইজ করতে হবে এবং আমার মনে হয় না ব্রেক পেতে হবে। বিকজ বাংলাদেশ এখন অনেক ভালো ক্রিকেট খেলছে। তারা শ্রীলঙ্কা, নেদারল্যান্ডকে এবং সাউথ আফ্রিকার কাছ থেকে কাছে এসে হেরে গিয়েছে। সেক্ষেত্রে তো ল্যাম্পার্ড কিন্তু সাউথ আফ্রিকার সাথেই কাছে এসে হেরেছে, আর অন্য ম্যাচগুলিতে তেমন একভাবে ভালোভাবে জিততে পারেনি। তো আমার মনে হয় যে বাংলাদেশের বোলিং অ্যাটাক চমৎকার আছে। তারা যদি বিশেষ করে মোস্তাফিজ চমৎকার বোলিং করছেন ডেথ ওভারগুলিতে, তাসকিন এবং সাকিব যেভাবে স্টার্ট করছেন সেগুলি যদি তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে মনে হয় যে নেপাল সাথে মানে জেতার তেমন একটা ব্যাগ হবে না আমাদের। নেপালের বিপক্ষে জয় পাওয়ার কথা সবাই বলছে, পাশাপাশি সুপার 8-এ যাওয়ার আগে বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ কিনা, যে একটা কনফিডেন্স বিল্ড আপ করে যাওয়া। কারণ সুপার 8-এ কিন্তু সবগুলা দলই, ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে হবে, আফগানিস্তান আছে। না, অবশ্যই একটা টিম যখন জিতে সবসময় তাদের মরালি তো আপ থাকে, কনফিডেন্স লেভেল ভালো থাকে। সেখানে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা উপরের সারির ব্যাটার আছেন তারা যদি আজকে একটা রানে চলে আসেন, সেই ক্ষেত্রে এমন কি যে যদি আমরা সেকেন্ড রাউন্ডে যাই সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের উপরের সারির ব্যাটসম্যানরা রান করতে পারছে না।
রাইট। আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে যারা ফর্মে নেই, লিটন বলবো, শান্ত বলবো, বিশেষ করে সাকিব তো ফর্মে চলে এসেছেন, এটাকে ধরে রাখতে পারলে খুবই ভালো। তারা যদি রানে আসে তাহলে আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডের জন্য চমৎকার একটা টিম হয়ে দাঁড়াবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ম্যাচটা মানে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরে, নেপাল সাউথ আফ্রিকা ম্যাচের পরে অনেকে আলোচনা হচ্ছে যে আসলে দুই দলের স্পিন ব্যাটেল হয় কি না, কারণ উইকেটের বিবেচনা, যদিও নতুন একটা উইকেটে হবে বা ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো কিছুটা হলেও স্লো দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আজকে একটা ম্যাচ দেখলাম আমরা, হাই স্কোরিং ম্যাচ, 180 রানের ম্যাচ। পাশাপাশি বাকি ম্যাচগুলোর দিকে তাকালে খুব বেশি যে রান হচ্ছে তা নয়। স্পিনারদের ভূমিকাটা আসলে আপনি কিভাবে দেখেন এই ম্যাচে? এখন এই ম্যাচে আসলে উইকেটটা সম্পর্কে কোনো আইডিয়া কেউ, আমার জানার মতো এটা নতুন উইকেটে খেলা হচ্ছে, তো উইকেটে কী ধরনের বিহেভ করবে সেটার উপর ডিপেন্ড করছে। উইকেট না দেখে আসলে বলা ভেরি ডিফিকাল্ট, বাট স্পিনিং উইকেট হলে আসলেও দুই দলের জন্য এটা একটা ব্যাটেল হবে যে যারা ভালো ব্যাটিং করতে পারবে তাদের জন্য সুযোগ থাকবে জেতার ম্যাচটা। তো সম্পূর্ণটা এখন ডিপেন্ড করছে উইকেট কী ধরনের বিহেভ করে এবং টস জেতার পরে কী ডিসিশনটা নেওয়া সেটার উপর ডিপেন্ড করে। আর নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট তো উইকেট বা কোচরা উইকেট দেখে ডিসিশন নেবে। সেই জায়গায় একাদশ যেটা খেলছে ওইখানে আপনি একজন স্পিনার যদি ওই টাইপের উইকেট হয়, ইনক্লুশনের জায়গা দেখেন কিনা, মনে হয় কি? ওদের যদি দেখেন, ওদের কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান বেশি, সো এখানে যদি লেফট হ্যান্ডের কোনো ইয়ে থাকতো তাহলে হয়তো মিরাজকে চিন্তা করা যেত। এখানে আসলে সাকিব যেখানে আছে সেখানে দুজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান খেলা মনে হয় না কাজে করবে, বাট আর বাংলাদেশ উইনিং কম্বিনেশনই মনে হয় খেলবেন। যদি দেখেন সাধারণত উইনিং কম্বিনেশনই সবসময় খেলা হয়। আমাদের যে বোলিং অ্যাটাক সবাই কিন্তু পারফর্ম করছে, তো এইখানে চেঞ্জ করার সময় আমার মনে হয় খুবই কম, বাট তারপরে উইকেট কী বিহেভ করে সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমার মনে হয় না যে এই আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, মুস্তাফিজ বলেন, তাসকিন বলেন, সাকিব জুনিয়র বলেন, রিশাদ বলেন, সাকিব বলেন, মাহমুদুল্লাহ মাহমুদ এসে কিন্তু ব্রেক থ্রু দিচ্ছেন। সো আমার মনে হয় যে এখান থেকে মনে হয় না যে কোনো চেঞ্জেস আসবে। সো ডিপেন্ড করছে বাংলাদেশ টিম কী ধরনের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের ক্ষেত্রে শান্ত, লিটন, তামিম লাস্ট ম্যাচ মোটামুটি চমৎকার ব্যাটিং করেছে। শান্ত লিটনের মধ্যে, শান্ত তো ক্যাপ্টেন, তো যদি একটা গ্যাপ থাকে লিটন যদি না খেলে, বাট লিটন কিন্তু যদি আপনি দেখেন ব্যাটিংয়ের বাইরে কিপিংটা যদি দেখেন চমৎকার কিপিং করছে, সো ওইখানে আসলে চেঞ্জেস করার চান্স খুব কম। সুপার 8-এ বাংলাদেশের আসলে যারা কারা হচ্ছে প্রতিপক্ষ হচ্ছে বা সুপার 8-এর গ্রুপটা একটু আগে দেখে নেই, তারপরে হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলোর দিকে তাকাবো। আসলে সুপার 8-এ মোটামুটি বলা চলে যে বাংলাদেশের গ্রুপ থেকে এখন পর্যন্ত নিশ্চিত শুধু বাংলাদেশ বাকি রয়েছে দুই গ্রুপের দিক থেকে। যদি বাংলাদেশের গ্রুপে আমরা ভারত, তারপরে আপনার অস্ট্রেলিয়া এবং কি আফগানিস্তান খেলা রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি যে মানে গ্রুপ বিতে সেখানে ইউএসএ জায়গা করে নিয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি ইংল্যান্ড আজকে হচ্ছে শেষ পর্যন্ত রান হিসেবে এসেছে। নিশ্চয়ই আমরা যদি পরিসংখ্যানটা একটু দেখি সেই জায়গায় আসলে দেখবো। তবে আরেকটা বিষয় যদি একটু শান্ত ভাই বলেন যে আসলে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে আপনার বিশ্বকাপের যে সুপার 8-এর ম্যাচগুলো, বেশ মানে একটা ম্যাচের পরে 1.5 দিনের একটা গ্যাপের মধ্যে কিন্তু আরেকটা ম্যাচ খেলতে হবে, 21 তারিখ 22 তারিখের মধ্যে, মানে সকালে খেলবে একটা ম্যাচ, তারপর দিন আবার সন্ধ্যায় খেলবে আরেকটা ম্যাচ। একটু কঠিন হয়ে গেল কিনা যে এই সময় গ্যাপটা? আগে সেকেন্ড রাউন্ডে উঠুক, তারপরে সেকেন্ড রাউন্ডে হ্যাঁ উঠবে ইনশাল্লাহ। সত্যি কথা বলতে যে 20 ওভারের খেলা, অ্যান্ড প্রথম খেলাটা যদি রাতে হয়, পরে যদি পরেরটা যদি সকালে, তাহলে একদিন পরেই যদি সকালে একটু হলেও আমার মনে হয় যে আরেকটু গ্যাপ হলে ভালো হতো, বাট বেশি রাশ হয়ে যায়। তারপরেও এখন যেভাবে ফিকচার করেছে সেই অনুযায়ী খেলতে হবে। সো আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের প্লেয়ার আছেন মেন্টালি এভাবে রেডি থাকতে হবে, যখন মাঠে গোল করাবে তাদের মানে পারফরমেন্সটা যাতে তারা 100% দিতে পারে, ওই বিষয়ে যদি তারা রেডি থাকতে পারে তারা মনে হয় তেমন একটা সমস্যা হবে না। বাট মেন্টালি রেডি থাকতে হবে যে আমাদের একটা দিন পরে আবার খেলা আছে, সো ওইভাবে ফিজিক্যালি মেন্টালি যদি তারা ফিট থাকেন তাহলে আমার মনে হয় না তেমন একটা সুবিধা হবে, বিকজ 120 খেলা। 3টা ম্যাচের মধ্যে আপনি আসলে মানে প্রত্যাশা করছেন কোন কোন দলের বিপক্ষে বাংলাদেশ জয় পাওয়ার সম্ভাবনা আছে? ভেরি ডিফিকাল্ট টু সে। আসলে টি-20 এখন সব কিছু ডিপেন্ড করছে উইকেটের উপর, উইকেট কী ধরনের বিহেভ করে সেখানে। তারপর আমি যদি বলেন তাহলে আফগানিস্তান যেভাবে খেলছে, আফগানিস্তানের সাথে আমাদের বাংলাদেশ সবসময় ফাইট করে, সেক্ষেত্রে আফগানিস্তানের সাথে হয়তো বা ফাইট জিততে পারি, নাও জিততে পারি, বাট ফাইট হতে হবে। বাট যদি ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন,
তাদের সাথে আমাদের আসলে আমরা একটু হলেও পিছিয়ে আছি। সত্যি কথা বলতে যে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশের জন্য প্রচণ্ড খাটতে হবে, আর উইকেটটা যদি কী ধরনের বিহেভ করে সেটার উপর ডিপেন্ড করবে। ভারতের বিপক্ষে যদি কথা বলি, ভারতও কিন্তু টপ অর্ডার স্ট্রাগল করছে। আমরা যদি তাদের লাস্ট 3টা ম্যাচের দিকেও তাকাই, রোহিত কিংবা কোহলি তারা কিন্তু রান পাচ্ছে না। পরবর্তীতে এসে তাছাড়া দেখা গেছে ছোট ছোট টার্গেটে আসলে ম্যাচগুলো হয়েছে, যে কারণে কিন্তু ভারত তাদের অভিজ্ঞতা দিয়ে আসলে ম্যাচগুলো বের করে নিয়ে গেছে। ইউএসের বিপক্ষেও ম্যাচটাতে কিন্তু তাদের পরপর উইকেট পড়ে গিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে তো তারা মানে 119 রানে অল আউট হলো। সো ওই রকম একটা উইকেট যদি পায় এবং কি বাংলাদেশের বোলাররা যে পারফর্ম করছে, ভারতের বিপক্ষে কি একটা চমক দেওয়ার আশা থাকে কিনা? আসলে ভারতের ব্যাটিং লাইনআপটা এত লম্বা, তো উপরের সারি ব্যাটসম্যানরা রান না করলে পরের দিকে দেখা যাচ্ছে যে তারা রান করে ফেলছে। আর বোলিংয়ের ক্ষেত্রেও তারা চমৎকার, বুমরা, হারজিত সিং চমৎকার বোলিং করছে। সো আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে যে ধরনের উইকেটে খেলা হবে, ইন্ডিয়া যদি যেখানে যেমন কী বলবো, ইন্ডিয়া কিন্তু অনেক স্ট্রং টিম। আসলে বাংলাদেশে সামর্থ্য হিসেবে বলবো অবশ্যই জিতার জন্যই খেলবে, বাট তারপর ইন্ডিয়া অনেক স্ট্রং টিম, তাদের ব্যালেন্স টিম, তাদের স্পিন বলেন, পেস বোলিং, অ্যাটাক বলেন, ব্যাটিং বলেন, সব দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে আছে। এবং আসলে বিগ ম্যাচ যখন হয় বা তখন কিন্তু ইন্ডিয়া সবসময় বিগ ম্যাচের টিম, তারা ভালো খেলেন। তারপরে হোপ করবো বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে। হারানোর জন্য আজকে বাংলাদেশের ব্যাটার যারা আছেন, লিটন, শান্ত, সাকিব, মাহমুদুল্লাহ, তামিম, সবাইকে ভালো স্কোর তৈরি করে দিতে হবে, তাহলে সম্ভব। নিশ্চয়ই আমরা লিটনের ব্যাটিং দেখেছিলাম গত টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে ভারতের বিপক্ষে। এরকম একটা পারফরমেন্স আসলে নিশ্চয়ই সম্ভব। সুপার 8 শেষ পর্যন্ত ইংল্যান্ড নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া এবং কি স্কটল্যান্ডের মধ্যকার একটা ম্যাচ হয়েছে আজকে, এবং কি নাটকীয়ভাবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জয় পাওয়ার পরে কিন্তু ইংল্যান্ড নিশ্চিত করছে। যদি স্কোর কার্ডটা দেখি স্কটল্যান্ড এবং কি অস্ট্রেলিয়া ম্যাচের, সেখানে আসলে এই ম্যাচটার কথা আমরা বলছিলাম যে আসলে একটা বিগ স্কোরের ম্যাচ দেখলাম। সেই জায়গায় মোটামুটি বলা চলে যে অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু স্ট্রাগল করেছে। আপনি জাম্পার কথা বলছিলেন, 4 ওভারে 30 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। আপনি স্কটল্যান্ডের ব্যাটিংটাকে আসলে কি বলবেন অস্ট্রেলিয়ার মতো বোলিং লাইনআপের সামনে? ওরা কিন্তু স্টার্টিংটা চমৎকার স্টার্টিং করেছিল, সেটাকে কিন্তু লাস্টের দিকে কিন্তু বড় করতে পারেনি। আমার 10 ওভারে মনে হয় ওরা 90-এর উপরে রান ছিল, 1 লস। সেখান থেকে কিন্তু তারা, যে আমার মনে হয়েছিল যে 200-এর উপর রান হয়ে যাবে যে উইকেট ছিল, সেই জায়গায় যে তারা কিন্তু লাস্টের দিকে রান করতে পারেনি। ম্যাকলোন আউট হওয়ার পরে কিন্তু তেমন কেউ রান করতে পারেনি, সেটা তাদের জন্য একটু হলেও ম্যানেজমেন্ট হয়ে দাঁড়িয়েছে, যে কারণে অস্ট্রেলিয়া কিন্তু লাস্টের দিকে কিন্তু ইজিলি জিতে যায়। আমার মনে হয় যে স্কটল্যান্ডের স্টার্টিংটা যদি তারা ভালোভাবে করতে, যেভাবে শুরু করেছিল, এন্ডিংটা যদি করতে পারতো, তাহলে কিন্তু আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জেতাটা টাফ হয়ে যেত। তারপর যদি দেখেন অস্ট্রেলিয়া কিন্তু আপনার ব্যাটিংয়ে ডেভিড, আপনার অস্ট্রেলিয়ার স্কোর কার্ডটা একটু দেখিয়ে দেখি বলে, সেখানে আমরা দেখেছি যে ট্রাভিস হেড যেভাবে স্টার্ট করে দিয়েছেন, তারপরে কিন্তু মার্কাস স্টোয়নিস এসে শেষ করেছেন। মিচেল মার্শ, ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার কেউ কিন্তু রান পাননি মাঝখানে 3 জন। সেখান থেকে মার্কাস স্টোয়নিস যদি রান না করতেন, 29 বলে 59 যদি না করতেন, তাহলে কিন্তু আসলে অস্ট্রেলিয়াকে হারার পারতো। কিন্তু সেই জায়গায় মার্কাস স্টোয়নিস কিন্তু চমৎকার ব্যাটিং করতেছেন এই টুর্নামেন্টে। আরেকটা ম্যাচেও তিনি এরকমভাবে জয় এনে দিয়েছেন। তার মনে হয় যে অস্ট্রেলিয়া এক অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়েছিলেন, সেটা কাজে লাগিয়ে কিন্তু স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আমার মনে হয় স্কটল্যান্ড চমৎকার স্টার্টিং করেছিল, সেই জায়গাটা স্কটল্যান্ড যদি আবার বলবো ডেট ওভারগুলি যদি কাজে লাগাতে পারতো, তাহলে হয়তো বা অস্ট্রেলিয়া জিতাটা টাফ হতো তাদের জন্য। এটা হয়তো বা ছোট বড় দলের মধ্যে একটা পার্থক্য গড়ে দেয়। এই ম্যাচের ফলাফলের মধ্যে দিয়ে ইংল্যান্ড শেষ পর্যন্ত সুপার 8-এ উঠলো, এটা আসলে কিছুটা চমক লাগছে। ইংল্যান্ড আসলে চমক কি, মানে যদি বৃষ্টির কারণে স্কটল্যান্ডের সাথে খেলাটা এক না হতো, তাহলে বোঝা যেত যে কী অবস্থা। বাট নাম অনুযায়ী যদি বলেন, স্কটল্যান্ডের চেয়ে ইংল্যান্ড টিম অনেক ভালো। আর ওরা ওমানের সাথে বিশাল ব্যবধানে জিতেছে, এবং কালকে ম্যাচে নাবিয়ার সাথে 10 ওভারে 122 রানের মতো মনে করেছিল। সেখান থেকে তারা এই অ্যাডভান্টেজটা তাদের কাজে লাগিয়ে নিয়েছেন, কারণ তারা জানেন যে অস্ট্রেলিয়াকে হারানোটা টাফ হবে স্কটল্যান্ডে। সেক্ষেত্রে তারা চেয়েছেন যে রান রেটটা যত পারে উপর দিয়ে নিয়ে যেতে, সেটাই তারা করেছেন এবং সেটাই তাদের কাজে দিয়েছে। শেষ পর্যায়ে চলে এসেছে শান্ত ভাই, সুপার 8-এ 2টা গ্রুপ যেটা হলো, আসলে 4টা করে দল, কতটা ফাইটিং ম্যাচগুলো হবে একটু ছোট করে জানতে চাই। বাংলাদেশ যে গ্রুপ আছে এখানে প্রচণ্ড ফাইট হবে, কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া 2টা টিমই ওই গ্রুপে আছে, আফগানিস্তান আছে সাথে।
সো আমার মনে হয় যে এই গ্রুপটা খুবই ফাইটিং একটা গ্রুপ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক দেখছিলেন বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউট, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।